হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের আজ থেকে একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে। এএলপি এবং টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার যে ম্যাথ হচ্ছিল, মানে ক্লাস পরীক্ষা তোমাদের হয়েছিল আগস্টে বা সেপ্টেম্বরে 2018 সালের, তারই যে বিভিন্ন সেট ছিল সেই সেট থেকে যে সমস্ত অঙ্ক এবং রিজনিং এসেছিল সেগুলি নিয়ে আমাদের আজকের এই সিরিজ, যেটা তোমাদের সামনের এএলপি এবং টেকনিশিয়ান 2023-এ যে পরীক্ষা রয়েছে তাকে টার্গেট করে। তো অনেকে তোমাদের একটা পোল দেওয়া হয়েছিল, সেখানে তোমরা বলেছিলে অনেকেই, তো সেই হিসাবেই এটা শুরু হচ্ছে। কেপি কনস্টেবলের যে ক্লাস ছিল সেই ক্লাসটা আপাতত অফ থাকবে, কারণ ডাব্লিউবিপি মোটামুটিভাবে প্রায় হয়েই গেছে। আর দ্বিতীয়ত ডাব্লিউবিপির জন্য তোমরা এখানেও এইগুলোকেও দেখতে পারো, এখানকারও অঙ্কগুলো খুব একটা আলাদা নয় ওর থেকে, ঠিক। তো আর ওখানে দেখছিলে তোমাদের ভিউয়ের একটা প্রবলেম চলছিল, সেই কারণে ওটা আপাতত স্থগিত। যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গেছে সব, সেখান থেকে তোমরা দেখে নিও যারা যারা রয়েছে। আর আজ থেকে নতুন একটা সিরিজ স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে এলপি এবং টেকনিশিয়ান 2023-কে টার্গেট করে। এবং আজকে আমরা যে সেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 9 আগস্ট 2018 ফার্স্ট শিফটে যে সমস্ত অঙ্কগুলি এসছে সেগুলি নিয়ে আলোচনা করব। ম্যাথ এবং রিজনিং আলাদা আলাদা সেট পেয়ে যাবে। তোমরা এবার যদি কমেন্টে করতে বলে দাও যে তোমরা আগে কি ম্যাথ চাও তারপর রিজনিং চাও, নাকি একদিন ম্যাথ একদিন রিজনিং, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, বিশেষ করে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। দেখো আজকের 9 আগস্ট 2018 ফার্স্ট শিফটের যে এলপি এবং টেকনিশিয়ানের পরীক্ষা হয়েছিল, তার ফার্স্ট শিফটের সেখানে যে অঙ্ক ছিল ফার্স্ট, যেটা বলছে 1 নাম্বার অঙ্ক, যে তাপস, অভি ও ঋষি একটি কেক ভাগাভাগি করে নিয়েছে। তাপস সেটির 1/2 ভাগ পেয়েছে, ঋষি 1/3 ভাগ পেয়েছে এবং বাকিটা পেয়েছে অভি। কেকের কত ভাগ অভি পেয়েছে? তো খুব ভগ্নাংশের একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা কি বলতো এতটাই সহজ যে এই অঙ্কটা আমাদের করবোই না। পরীক্ষার হলে তুমি যদি এই অঙ্কটাকে কষতে চলে যাও সেটা সময় নষ্টই হবে, তার ব্যতীত কিছু না। শুধু দেখো এখানে কি বলছে, তাপস পেয়েছে হাফ, তাই না? আর এখানে ঋষি পেয়েছে 1/3। তাহলে এই দুটোকে যোগ, এই যোগটাকে আমরা মুখে মুখে করতে পারবো না, যেটা কি হবে, মোট অংশ সবসময় 1 হয়, 1 থেকে বাদ যাবে। তাহলে এই তো আমাদের অঙ্ক। তাহলে এখানে এই 1/2 আর 1/3 যোগ, যেটা দেখো আমাদের কি হয়, যদি এরকম উপরে দুটোই 1 থাকে আর নিচেতে পরস্পর মৌলিক সংখ্যা এরকম থাকে, তাহলে উপরে কি চলে যায়, সেই দুটো যোগ হয়ে যায় আলটিমেটলি। তাহলে এখান থেকে পেয়ে যেতে পারি যে 1 - 5/6, নিচেতে লসাগুতে 6ই হবে এখানে। তো এটা 1 থেকে 5-এর 6 বাদ দিলে কি পাবো আমি, 1/6 অংশ। তাহলে কি থাকছে, এটাই আমাদের অ্যান্সার, যে কেকের কত ভাগ অভি পেয়েছে, অভি পাবে 1/6 অংশ। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর তার উচ্চতার 1/3 সমান। এই শঙ্কুটির আয়তন আবার একটি গোলকের আয়তনের সমান। গোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের মধ্যে বিদ্যমান অনুপাত কত? ওকে, তো এখানে কি আছে দেখো, এটা অঙ্কটা না একটু উল্টে দেওয়া আছে। এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তারপর আসবে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, আমি তোমাকে দেখি বলে দেই, অঙ্কটা করো তারপর বুঝতে পারবে। ইংরেজি থেকে বাংলাতে থাকে। এই যে তোমাদের কোয়েশ্চেন্স গুলো হয় সেগুলোকে যদি দেখো তোমরা দেখবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় পরীক্ষা হয়। ঠিক আছে, এবং সেই প্রশ্নগুলো যখন ইংরেজিতে থাকে, তো এক্সপার্টরা ইংরেজিতেই সাধারণত কোয়েশ্চেনটা করে থাকেন। তারপর সেটাকে বাংলা করার জন্য ট্রান্সলেটরের ইউজ করা হয়, সাধারণ মানুষে সেটা করে না। তো সেই জন্য ট্রান্সলেটিং এর টাইমে বা ট্রান্সলেশনের সময়ে অনেক সময় কি হয়, সেটা সঠিকভাবে ট্রান্সলেট হয় না। জাস্ট ওখানে যেরকম শব্দ রয়েছে সেরকম ভাবে ট্রান্সলেট হয়ে যায়, ঠিক যেরকম আমরা গুগল ট্রান্সলেটরে করে থাকি। তো সেই জন্য ভাষাতে বেশ কিছু সমস্যা থাকে, তো সেইগুলোকে একটু মাথায় রেখে তোমরা অঙ্ক করবে যখন পরীক্ষা দেবে। তার সাথে সাথে যদি কোনোটা বাংলা বুঝতে না পারো, সঙ্গে সঙ্গে ইংরেজিটা দেখবে, সেখানে দেখে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এবার অঙ্কতে চলে আসি। কি বলছে এখানে, যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আমরা কি জানি যে ব্যাসার্ধকে সবসময় আমরা আর ধরি আর হাইটকে এইচ ধরি, সেই হিসাবে শঙ্কুর আয়তন কি বলছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম বা আয়তন কার, কোণের বা শঙ্কুর। ঠিক আছে, এটা এবার এখানেই বলে দিয়েছে কি, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতার 1/3 সমান। মানে আমি বলতে পারছি যে আর সমান হচ্ছে h/3, বা এখান থেকে আমি দেখো এইচ আছে না, এইচ সমান করে যদি নিই, এইচ সমান হবে 3r বলতে পারি। এবার এই এইচ এর জায়গায় সেই 3rটা বসিয়ে নেব। তাহলে আমি দেখো এখান থেকে পাচ্ছি 1/3 ইন্টু পাই আর স্কোয়ার, আর একটা পেয়ে যাচ্ছি 3r। তাহলে এখানে 3, এই 3টা কেটে যাবে,
পড়ে থাকবে পাই আর কিউব। হলো, এখান থেকে এটা পেলাম। এবারে একটি গোলকের আয়তনের সমান বলেছে। গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের ধরো ব্যাসার্ধটা যদি আমি ক্যাপিটাল আর ধরি, গোলকের বা স্ফিয়ারের রেডিয়াস যদি বড় হাতের আর ধরি আমি, তাহলে তার ভলিউম হবে কত? তার ভলিউম হয়, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এবার আমাকে কি চেয়েছে? গোলকের ব্যাসার্ধ আর ভূমির ব্যাসার্ধের মধ্যে, সরি এখানে আরটা বড় হাতের, তাহলে এই আর গোলকের ব্যাসার্ধ আর ভূমির ব্যাসার্ধের, শঙ্কুর ভূমির ব্যাসার্ধের মধ্যে রিলেশন বা অনুপাত। তাহলে আমি এখান থেকে বার করতে পারি। দেখো এখান থেকে যদি আর, এটা আগে এটা পরে, r/r, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? এই দুটো থেকে আমি কমাতে পারি কি? পাইটাকে কমিয়ে দিতে পারি না তাহলে ফার্স্টেই। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? এইখানে এই দুটো তো সমান বলে দিয়েছে, মানে আমি এখানে বলতে পারছি 4/3 আর কিউব সমান আর কিউব। এবার এই তিনটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই, তাহলে পেয়ে যাচ্ছি 4r কিউব সমান 3r কিউব। এই দুটো আর উচ্চারণ হচ্ছে ঠিকই, কিন্তু দুটোর মান আলাদা, তাই আমি এখানে একে অপরের সাথে কাটাকাটি কিছু করতে পারবো না। তো এবার যদি এখানে কিউবগুলোকে আমি হাঁটাই, তাহলে কি করতে পারি? এইদিকে কিউব আছে, এই দিক হাঁটাতে গেলে এইদিকে কিউব রুট নিয়ে আসতে হবে, এইদিকেও কিউব আছে, এইদিকেও আমাকে কিউব রুট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে r/r যদি পাই, তাহলে দেখো কি পাবো? 4 এইদিকেও পাবো কিউব রুট 3, যদি আমি আর দুটোকে আলাদা করে নিই। বা এখানে যদি চলে যাও, দেখো এখানে r³ এই ফর্মে যদি লিখি, তাহলে আমি এখানে লিখতে পারবো 4/3। ঠিক আছে, কিউব হয়ে যাবে, সরি এখানে কিউব থাকলে এটা এবার কিউব ছাড়া আসবে। এখানে r/r সমান আমি এটা লিখতে পারবো, যেখান থেকে আমি r/r কে এই ফর্মে আনতে পারবো, যেখান থেকে আমি পেয়ে যাবো অ্যান্সার অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সুইমিং পুল ঘন্টায় 3টি ট্যাঙ্কার এ, বি এবং সি দ্বারা ভরা হয়। ট্যাঙ্কার সি বি এর থেকে দ্বিগুণ দ্রুত এবং বি এর থেকে দ্বিগুণ দ্রুত ভরতে পারে। তাহলে সুইমিং পুলটিকে ভরতে গেলে শুধুমাত্র ট্যাঙ্কার এ কত সময় নেবে? তাহলে একটা সুইমিং পুল আছে যেটি এ, বি, সি 3টি ট্যাঙ্কার মিলে 10 ঘন্টায় ভরে দেয়। কি বলেছে এখানে? যে সি হচ্ছে বি এর দ্বিগুণ দ্রুত, আর বি হচ্ছে এর দ্বিগুণ দ্রুত। এখানে 3টে ট্যাঙ্কারের কথা বলেছে, এ, বি আর সি। এ যা কাজ করতে পারে প্রতি ঘন্টায়, বি তার ডবল কাজ করতে পারে, সি আবার বি এর ডবল কাজ করতে পারে। তো ধরে নি যে এ 1 ইউনিট কাজ করে প্রতি ঘন্টায়, তাহলে বি কি কাজ করবে? বি দেখো এর ডবল বলেছে, এর দ্বিগুণ কাজ করে বলেছে, দ্বিগুণ দ্রুত ভরতে পারে, মানে 2 ভরবে, 2 ইউনিট ভরবে। সি কি করবে? সি বি এর দ্বিগুণ ভরতে পারে, মানে সি 4 ইউনিট ভরবে। ওকে, তাহলে এ যদি 1 ইউনিট ভরে, তাহলে বি ভরবে 2 ইউনিট আর সি ভরবে 4 ইউনিট। তাহলে এদের মধ্যে থেকে আমি কি করব? দেখো তারা তিনজন একসাথে কাজ করছে না 10 ঘন্টায়, তিনজন একসাথে আলটিমেটলি কত ভরছে? যোগ করে দাও, 2 আর 1 3 আর 4 7 ইউনিট, মোট করলে আমি পাচ্ছি 7 ইউনিট। তাহলে মোট তারা তিনজনে মিলে 7 ইউনিট করে ভরছে এবং সময় লাগাচ্ছে 10 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 7 ইউনিট ভরে, তাহলে 10 ঘন্টায় কত ভরবে? 10 গুণিত 7 সমান 70 ইউনিট। এটা আমি কি পেলাম? এটা আমি মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি পেলাম, সুইমিং পুলটার ক্যাপাসিটি পেলাম 70 ইউনিট। এবার আমি কি বলে দিয়েছে? যে সুইমিং পুলটিকে ভরতে গেলে শুধুমাত্র ট্যাঙ্কার এ কত সময় নেবে? ট্যাঙ্কার এর কত কাজ করছে ঘন্টায়? প্রতি ঘন্টায় 1 ইউনিট কাজ করছে ধরেছি, আমাকে ভরতে হবে কত? মোট 70 ইউনিট। যদি শুধু এ কে একা কাজ করে, তাহলে সময় কত নেবে? টাইম 70 ইউনিট ভরতে হবে। এ ভরছে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে, মানে সময় লাগাবে সে 70 ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। খুব সহজ কনসেপচুয়াল ম্যাথ, তুমি বুঝতে পারবে, বুঝতে পারলে আরো দ্রুত করতে পারবে, এত কিছু লেখার প্রয়োজন পড়বে না। নেক্সট রয়েছে নিম্নস্থ কোনটি সত্য? 29/6 লেস দ্যান 43/12। দেখো এখানে এটা দিয়েছে, তো এখানে দেখো নিচেতে যে হর আছে এটা 6 আছে আর এখানে 12 আছে। আমি বলতে পারি যে 12 হচ্ছে 6 এর একটি গুণিতক, তাহলে 6 কে আমি 12 তো করতে পারি না খুব সহজে, তাহলে 2
হরকে সবসময় সমান করার চেষ্টা করবে। হরকে সমান করে দিলে কি পাবে, 29 2 হচ্ছে 58/12, আর এখানে তো যেটা আছে সেটাই থাকবে 43/12। দেখো এখানে কে বড়, 12-র মধ্যে 43 বড় না 12-র মধ্যে 58 বড়? অবশ্যই 58 বড়, তাহলে চিহ্নটা এরকম হওয়া উচিত, তার মানে এটা ভুল। এইসব চেক তোমরা পরীক্ষাতে করবে না, পরীক্ষাতে জাস্ট বুঝবে, মুখে মুখেই হয়ে যাবে এগুলো। নেক্সট দেখো কি আছে, 19/6 যেটা আছে এটা বড় বলছে, তাহলে এটা তো বড়, আমি আগেরটাতেই প্রমাণ করলাম না, তাহলে এটা যদি ঠিক হয়, এখানে তো সেটা চেয়েছে কোনটি সত্য আমি পেয়ে গেলাম, তাহলে আমার সিআরডি দেখার দরকার আছে কি? দেখার দরকার নেই, তাই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, অপশন বি চলে আসবে সঠিক উত্তর। একে দেখো যদি পাচ্ছ 58/12 গ্রেটার দেন 43/12, এটা তো ঠিক, 12-র মধ্যে 43 থেকে 12-র মধ্যে 58 হচ্ছে বেশি। এখানে দেখো 29/6 আর 53/12, এখানে 58/12 যদি থাকতো তাহলে এটা সিটা সমান হতো, কিন্তু সেটাও নেই। ওকে, তো সি অ্যান্ড ডি আর এ এই তিনটে মিথ্যা, আর বি হচ্ছে সত্য। নেক্সট, উপরে দেওয়া বৃত্তে কর্ড এ বি ট্যানজেন্ট ডিই কে, দেখো এই যে টার্মগুলো এগুলো ইংরেজি থেকেই চলে এসছে সরাসরি, ঠিক আছে। তো ডিই কে ডি তে মেলানোর জন্য প্রসারিত করা হয়েছে, ভাষার সাথে দেখে বুঝতে পারবে যে এগুলো কিন্তু বাংলায় নয়, অ্যাকচুয়ালি ইংরেজিকে বাংলায় নিয়ে আসা হয়েছে। যদি এ বি 12 সেন্টিমিটার হয় এবং ডিই 8 সেন্টিমিটার হয়, তাহলে বিডি দৈর্ঘ্য খুঁজতে হবে। ডিই দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার, এ বি দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে আমাকে বার করতে হবে এইটা কত। এই অঙ্ক তো আমরা এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 এবং রেলওয়ে গ্রুপ ডি যখন করেছিলে তখন এই ধরনের অঙ্ক একটা পেয়েছিলে, এবং এখানে একটা সূত্রের কথা আমি বলেছিলাম। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ ডি এ গণিত ডিবি সমান ডিই এর স্কোয়ার। এবার এখানে আমাকে বিডির মান বার করতে বলেছে না, তাহলে বিডিটা তো বার করতে বলছে, বিডি, কিন্তু এডির মান তো জানি না, আমি শুধু এবির মান জানি। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন ধরেছি সেটাকে ধরে নাও তুমি, এর মান হচ্ছে এক্স। তাহলে ডি এ কত হবে? ডি এ হবে 12 প্লাস এক্স ইন্টু বিডি, লিখলাম ডিবিটাকে, বিডি সমান ডিই স্কোয়ার, ডিই হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। এখান থেকে পাচ্ছি, সরি 12 প্লাস বিডিটা তো এক্স ধরলাম, সরি এক্স যদি আমি ধরে নিই, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 12x প্লাস এক্স স্কোয়ার সমান 64। এটাকে আমি একটা দ্বিঘাত সমীকরণে আনতে পারবো, যে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 64 ইকুয়াল টু 0। যেখান থেকে আমি 64কে ভাঙবো কিভাবে, 12তে, দেখো 4 16 64, 16 থেকে 4 বাদ দিলে 12 হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 4x মাইনাস 64 সমান 0। এক্স কমন, এক্স প্লাস 16 এক্স, আর এখান থেকে মাইনাস 4 কমন, এক্স প্লাস 16 সমান 0। এখান থেকে বুঝতে পারছো যে একটা মান আসবে এক্স এর এক্স প্লাস 16, আর একটা হবে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা প্লাস আছে সেটা তো মাইনাস হয়ে যাবে, তাহলে এই উত্তরটা আসবে না, আর এখানে 4টা হয়ে যাবে প্লাস, তাহলে এক্স ইকুয়াল টু 4 আমি পেয়ে যাচ্ছি। এক্সই ধরেছিলাম আমি বিডির ভ্যালু, তাহলে বিডির মান হচ্ছে 4 সেন্টিমিটার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার মজার কথা হচ্ছে, এই দ্বিঘাত সমীকরণটা তুমি যত ফাস্ট বা যত দ্রুত করতে পারবে তত সুবিধা। ওখানে অনেক আছে, অনেক ফর্মুলা আছে তোমাদের, যেটা হচ্ছে সে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে, যদি মান দুটি এই হয় সেই হয়, প্লাস হয় ধনাত্মক হয়, তাহলে সি বাই এ হয়, এ যোগফল প্লাস বি বাই এ হয়। এইরকম যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করে আমি খুব সহজেই মান বার করতে পারবো, এত বড় করে আমার করার কোনো প্রয়োজন পড়বে না। আর এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে দেখালাম, তুমি যখন নিজে করবে তখন এখান থেকেই তুমি আনসার পেয়ে যাবে, এই লাইন থেকেই, তারপরে লাইনগুলো করার পড়তেই হবে না। বা তুমি যদি চাও যে এখানেই ভাঙবে, এখানেও তুমি ভেঙে নিতে পারো নিজের মতো করে না করে, এবং সেটা তুমি যত অভ্যাস করবে তত দ্রুত চলেও আসবে। নেক্সট রয়েছে টাইপ 1 শ্রমিকরা টাইপ 2 শ্রমিকদের তুলনায় 3 গুণ কাজ করতে পারে। 12 জন টাইপ 1 শ্রমিক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। 4 জন টাইপ 1 শ্রমিক এবং 8 জন টাইপ 2 শ্রমিকের একই কাজ সম্পন্ন করার জন্য কত দিন লাগবে? অর্থাৎ টাইপ 1 শ্রমিকেরা, একজন টাইপ 1 মানে হচ্ছে 3 জন, টাইপ 2 শ্রমিকের তুলনায় 3 গুণ কাজ করে। মানে আমি যদি টাইপ 1 কে এ ধরে নিই আর টাইপ 2 কে বি ধরে নিই, তাহলে বলতে পারছি যে এ ইন্টু 1 সমান 3 ইন্টু বি, 3 জন বি এর সমান। প্রথমে একজন টাইপ 1 শ্রমিক 3 জন টাইপ 2 বি শ্রমিকের সমান। তাহলে তারা কি করছে, 12 জন টাইপ 1 শ্রমিক
একটা কাজ 10 দিনে শেষ করতে পারছে, মানে 12 জন টাইপ 1 শ্রমিক কি করছে 10 দিনে কাজটিকে কমপ্লিট করছে। পরে 4 জন টাইপ 1 এবং 8 জন টাইপ 2 শ্রমিক, দেখো 8 জন টাইপ 2 আছে এখানে, আবার এখানে 4 জন টাইপ 1ও আছে, অর্থাৎ মিশিয়ে আছে। তো মিশিয়ে থাকলে তো হবে না, কারণ এখানে শুধু টাইপ 1 ছিল, তাহলে হয় আমাকে টাইপ 1 এ কনভার্ট করতে হবে, নয়তো এই টাইপ 1টাকে টাইপ 2 এ নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এখানে সেটাই দেখো বেশি সহজসাধ্য হবে আমাদের জন্য, কোনো দশমিক বা ডেসিমেল আসবে না। যদি আমি এখানে 12 জন টাইপ 1 যেটা ছিল তাকে আমি টাইপ 2 তে কনভার্ট করি, তাহলে 3 গুণ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারবো 36 জন টাইপ বি এর কাজ করতে সময় লাগছে 10 দিন টাইপ 2 এর। তাহলে এখানে দেখো 4 জন টাইপ 1 আছে, 4 জন টাইপ 1 মানে 4 গুণিত 3 মানে 12 জন টাইপ 2, তাহলে 12 জন টাইপ 2 আর এখানে আছে 8 জন টাইপ 2, মানে টোটাল হচ্ছে 12 + 8 মানে 20 জন টাইপ 2, তাহলে 20 জন টাইপ 2 এর সেই কাজটা করতে কত সময় লাগবে? স্বাভাবিকভাবেই লোক সংখ্যা কমে গেছে, মানে দিন সংখ্যা বেশি লাগবে, তাই তো? তাহলে কি হবে, নির্ণেয় শ্রমিক বা দিন সংখ্যা সমান হবে 36/20 × 10, যেখান থেকে আমি পাচ্ছি 18 দিন। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির বর্গমূল একটি অমূলদ সংখ্যা হবে? ইররেশনাল নাম্বার বা রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার তোমরা আগে পড়েছো। এখানে সংখ্যাগুলি দিয়েছে 2048, 4096, 2401 এবং 1024। প্রথমত বি আর ডি এই দুটো সংখ্যাকে আমরা প্রত্যেকে পরিচিত, কারণ এই দুটো সংখ্যাই হচ্ছে বর্গ সংখ্যা, তাহলে এই দুটো তো বর্গমূল ইররেশনাল হবে না, প্রথমেই বাদ চলে গেল। এবার পড়ে থাকছে দুটো নাম্বার, একটা হচ্ছে 2048, একটা হচ্ছে 2401। ঠিক, তাহলে এবার দেখো আমরা যে বর্গ সংখ্যা শিখেছিলাম না যে 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, ঠিক? তো এরকম কি দেখেছিলাম, তাতে ইউনিট ডিজিট আমরা একটা ভ্যালু ম্যাটার করেছিলাম, যেখানে আমি লিখে দিই আবার একবার, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান হচ্ছে 25, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 7 স্কোয়ার ইকুয়াল টু 49, 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 9 স্কোয়ার ইকুয়াল টু 81। এতগুলো। এবার লক্ষ্য করে দেখো এখানে কোনো বর্গ সংখ্যারই ইউনিট ডিজিট কি 8 আছে, যেটা এখানে রয়েছে? নেই। কিন্তু দেখো এখানে 1 রয়েছে, 1 কিন্তু আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে যেটা দেখো কোনো বর্গ সংখ্যার ইউনিট ডিজিটে নেই, এই 8 সংখ্যাটা আসেই না কখনো, তাই সেটাকে যদি আমি বর্গমূল করি তাহলে নাম্বারটা ইরেশনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে আমি বলতে পারছি যে 2048টা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই সংখ্যাটির বর্গমূল একটি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। 2401-এ হয়তো দশমিকে মান আসতে পারে অবশ্যই, কিন্তু সেটা ইরেশনাল নাম্বার হবে না। নেক্সট, বার্ষিক 9.5% সরল সুদে 6 বছরের মধ্যে একটি অর্থের পরিমাণ 942 টাকা হয়। প্রাথমিকভাবে বিনিয়োগ করা অর্থের সমষ্টি কত ছিল? তাহলে এখানে কি আছে, বার্ষিক সুদের হার আর দিয়ে দিয়েছে, এসব লিখতে হবে না পরীক্ষায়, আমি জাস্ট বলছি তোমাদের। 9.5% টাইম 6 বছর, টি 6 ইয়ার্স, আর কি আছে এখানে, সুদ আসল হচ্ছে 942 টাকা, তাই তো? তাহলে সবার ফার্স্টে কি করবে বলো তো, সরল সুদ থাকলে সুদের হারকে বছর দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ 9.5 × 6 করে নেবে, 6 9 54 আর 3 মানে আসবে 57% আলটিমেট সুদ হচ্ছে। এবার সুদ আসল বলতে কি, আসল প্লাস সুদ, তাই তো? আসল যোগ সুদ। এবার সুদ হচ্ছে 57%, আসল কত, আসল সবসময় 100% থাকে, তাহলে মোট কত, 57%, তাহলে এইটা হচ্ছে 942, অর্থাৎ 157% ইকুয়াল টু 942। তাহলে আসল বার করতে বলেছে, যেটা হচ্ছে 100%, সেটা কত হবে? সেটা কম হবে অবশ্যই, তাহলে উপরে 100 চলে যাবে, নিচেতে 157 × 942, 157 দিয়ে কেটে যাবে, দেখো 157কে 6 দিয়ে কেটে যাবে, 6 7 42, 6 15 90, 6 × 100 সমান হচ্ছে 600, তাহলে 600 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল? 600 টাকা। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটা ক্লাসে 9 জন ছেলে ও কিছু মেয়ে রয়েছে। একটি পরীক্ষায় ছেলেদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12, সেখানে মেয়েদের প্রাপ্তি ছিল 14। সামগ্রিক গড় 13.1 ছিল।
ক্লাসে মোট পড়ুয়ার সংখ্যা কত? তাহলে কি আছে, ছেলে আছে 9 জন, বয়েজ 9 জন বলে দিয়েছে, তাদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12, মোট কত ছিল 9 গুণিত 12 সমান হবে 108। মেয়েদের গার্লস আমি জানি না, ধরে নিলাম এক্স ছিল, তার মোট প্রাপ্তি ছিল 14, ঠিক, তাহলে এখানে টোটাল এলো এর 14x। তাহলে আর সামগ্রিক গড় ছিল 13.1, তাহলে সামগ্রিক গড় আমরা বার করি কি করে, মোট 108 প্লাস 14x বাই নাম্বার, বয়েজের নাম্বার ছিল 9 আর মেয়েদের ছিল x ধরে নিয়েছি আমি, তাহলে আমি সামগ্রিক গড় পেয়ে যাবো যেটা হচ্ছে 13.1, ঠিক। তাহলে এটা আমাদের সূত্র চলে এলো, যেখান থেকে আমি পাচ্ছি 108 প্লাস 14x সমান 13.1 কে 9 দিয়ে গুণ করে দাও, কত আসবে, 9 13 117, তাহলে 117.9 প্লাস 13.1x, 13.1x এদিকে 14x থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে 0.9x সমান 117.9 থেকে 108.9, 108টা বিয়োগ যাবে, 17 থেকে 8 বাদলে 9 থাকে, তাহলে 9.9, দুদিকেই দশমিক উঠে যাবে, তাহলে x সমান হবে 11। তাহলে x সমান যদি 11 হয়, x সমান আমি কি ধরেছিলাম, মেয়েদের সংখ্যা, তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে 11 জন। তাহলে আমাকে কি চেয়েছে এখানে, ক্লাসে মোট পড়ুয়ার সংখ্যা কত, তাহলে বয়েজ ছিল 9 জন আর গার্লস ছিল 11 জন, মোট হচ্ছে 20 জন। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সংখ্যার কোনটি 15,376 এর বর্গমূল হবে? তাহলে এখানে দেখো লাস্টে এগুলোকে আমি বর্গমূল ভাগ প্রক্রিয়া করবো না, কিন্তু 15,376 এরকম ভাবে আমি বর্গমূল করবো না, পরে এটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু কিভাবে করবো, এর ইউনিট ডিজিট দেখবো, ইউনিট ডিজিট 6, ইউনিট ডিজিট 6 থাকলে কি থাকতে পারে, দেখো 4 × 4 এ 16 এসছিল, আর 6 গুণিত 6 এ 36, এই দুটোতেই ইউনিট ডিজিটে 6 আসে, তাহলে এখানে 6 আছে কি কোথাও ইউনিট ডিজিটে নেই, তাই 4 আছে, তাহলে দেখো এইটা আর এটা বাদ চলে গেল, প্রথমেই 124 অথবা 136 34 হতে পারে। ওকে, এবার দেখো হচ্ছে 76 বাদে প্রথম তিনটে দেখো 153, এই 153 এর কাছাকাছি বর্গ সংখ্যা কার আছে, দেখো 12 আছে 144, 13 তো 169, তাই না, তার 53 থেকে তো বেশি, তাহলে তো এটা তো হওয়ার কোনো স্কোপ নেই, তাহলে 12রই হবে, তাহলে 12 আর এখানে 6টা বলতো 4, তাহলে 124, যেটা হচ্ছে বর্গমূল, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তুমি যদি এইভাবে করতে যাও এটা, তাহলে একটু হয়ে যাবে অ্যান্সার, কিন্তু সময় চলে যাবে, তো যেখানে আমার সময় দেওয়ার দরকার নেই সেখানে আমি সময় কেন দেব, এটাকে তুমি এইভাবে করতে পারো, 1 1 কে 1 নামবে 5 3, এখানে নামবে 2 2 দিয়ে যাবে 2 44, নামবে 9 7 6, 12 ডবল নামবে 24, 24 কে 4 দিয়ে চলে যাবে মনে হয়, 24 4 দিয়ে 976, ঠিক আছে, 124 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ওমার এবং অবিনাশ যৌথভাবে যথাক্রমে 10,000 টাকা এবং 15,000 টাকা দিয়ে শুরু করে, কিন্তু অর্থনৈতিক আবশ্যিকতার জন্য 8 মাস পরে তাদের টাকা তুলে নিতে হয়। প্রথম 12 মাসে দুইজনের মধ্যে লাভ ভাগ করে নেওয়ার অনুপাত কত হবে? এই যদি অঙ্ক থাকে, এই অঙ্কটা মিনিংলেস একটা অঙ্ক, তুমি দেখো ভালো করে পড়ে যদি এর কোনো অর্থ বার করতে পারো। এখানে কি হচ্ছে দেখো, তাহলে তো যা অনুপাত আছে 10,000 15,000 সেটাই উত্তর হয়ে যাবে, মানে হয়ে যাবে তোমার 2:3 অ্যান্সার। কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে যদি চলে যাও, প্রথমে আমি সেটাও ভেবেছিলাম যে অফিসিয়াল অ্যান্সার কি দেখি, সেখানে অ্যান্সার রয়েছে 1:1, তার মানে অঙ্কটা তো এরকম থাকতে পারে না, যদি 1:1 অ্যান্সার আসতে হয় তাহলে তো অঙ্কটা গন্ডগোল আছে। তখন আমি ইংরেজিটা চেক করলাম, চেক করে দেখতে পেয়েছি যে না, এটা তো অঙ্ক অ্যাকচুয়ালি নেই এরকম। সেখানে কি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে ওমার এবং অবিনাশ যৌথভাবে যথাক্রমে 10,000 এবং 15,000 টাকা দিয়ে শুরু করে, কিন্তু অর্থনৈতিক আবশ্যিকতার কারণে 8 মাস পরে অবিনাশ বা পরের জন বা দ্বিতীয় জন তার টাকা তুলে নেয়। তাহলে প্রথম 12 মাস পর দুজনের মধ্যে লাভ ভাগের অনুপাত কত হবে? তাহলে ওমারের টাকাটা সম্পূর্ণ বছর খাটছে, মানে 10,000 টাকাটা সম্পূর্ণ বছর খাটছে, 12 মাসই খাটছে, কিন্তু অবিনাশের টাকাটা 15,000 টাকাটা কি হচ্ছে, 8 মাস খাটছে, তারপর সে তুলে নিচ্ছে। এখানে আবশ্যিকতার জন্য দ্বিতীয় জন, এটা যোগ হবে, দ্বিতীয় জন বা অবিনাশ বা পরের জন কিছু একটা যোগ হবে, সেটা 8 মাস খাটছে। তাহলে দেখো তুমি 3টে শূন্যকে কেটে দিতে পারো এখানেই, তাহলে এখানে 12 10 120 আসবে, 8 15 120 আসবে, তবে 1:1 আসবে, তবে তাদের লাভের লভ্যাংশের অনুপাত 1:1, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসবে।
আর যদি নর্মাল এটাই থাকে যে দুজনেই টাকা তুলে নিয়েছে 8 মাস পর, তাহলে 12 মাস পর তাদের কি হবে, যা মূলধন ছিল তাই অনুপাতেই পাবে। দুজনেই তো টাকা তুলেছে, একই টাইমে দিয়েছে, একই টাইমে তুলেছে, তাহলে তাদের মূলধনের অনুপাত যা, তাদের লভ্যাংশের অনুপাতও তাই হবে। যদি এরকমই অঙ্কটা থাকতো যেটা লেখা আছে এখানে, তাহলে 2:3 হতো অ্যান্সার। কিন্তু অ্যান্সার অফিসিয়ালে 1:1 ছিল, তখন চেক করতে গিয়ে দেখলাম ইংরেজিতে তো আলাদা রয়েছে। তো এইরকমই থাকে অনেক সময়। ওকে, তো ইংরেজিগুলো একটু দেখবে। নেক্সট রয়েছে 2 অঙ্কের একটি সংখ্যা নির্ণয় করো যা সংখ্যা দুটির অঙ্কের গুণফলের 3 গুণ। ঠিক আছে, সংখ্যা দুটির বা যা সংখ্যার অঙ্ক দুটির গুণফলের 3 গুণ। সব বাংলা, ইংরেজি থেকে বাংলা হয়েই এই চেঞ্জগুলো আসছে। এবার যাকে টাইপ করানো হয়েছে ধরো তার কোনো ফল্ট নেই, কারণ কোশ্চেনেও বাংলাতে এটাই রয়েছে লেখা। তো এটা প্রবলেমটা ওখান থেকেই হয়ে আসছে। সো এগুলোকে নিজেদেরকে ঠিক করতে হবে, এবং পরীক্ষার হলে তো তুমি এরকমই ভুল পাবে না, তার কোনো অর্থ নেই। তাই আমিও কারেকশন করিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভুল রয়েছে। তো 2 অঙ্কের একটি সংখ্যা নির্ণয় করো যার অঙ্ক দুটির গুণফলের 3 গুণ, যা সংখ্যার অঙ্ক দুটির গুণ। তো এটা কি করবো, এটা আমরা সিম্পল করে দেবো, অপশন টেস্ট। এখানে সংখ্যার অঙ্ক দুটো কি রয়েছে, 4 আর 8, গুণ করলে কত পাবে, 32। তাই 32 কি বটে, সংখ্যাটা নয়, 32-এর 3 গুণ 96 চলে আসছে, এখানে তো 48 আছে। দেখো এখানে 24 রয়েছে, 2 আর 4 গুণ করলে পাচ্ছ 8, 8 কে 3 দিয়ে গুণ করো, দেখো 24। তা দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম চলে এলো, তাহলে এটা হচ্ছে আনসার। অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর, বাকি দুটোতে অবশ্যই হবে না। নেক্সট একটা খুব কমন, সহজ এবং মিনিমাম 100 বার করে দেওয়া অঙ্ক। কি হচ্ছে, একটি ট্রেন 10 সেকেন্ড সময়ে 100 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ট্রেনটির দৈর্ঘ্য মিটারে কত হবে তা নির্ণয় করো। তাহলে ট্রেনটির গতিবেগ এখানে সেকেন্ডে মিটারে দেওয়া আছে, এখানে কিলোমিটার প্রতি ঘন্টায় প্রদর্শিত। তাহলে কি করবো, সবার ফার্স্টে আমার যেটা কাজ সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেওয়া। যেটা করতে গেলে আমাকে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 25 মিটার প্রতি সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে। এবার বলছে 10 সেকেন্ড সময় শেষ টাইম নিচ্ছে 100 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে। তাহলে 25 মিটার যদি প্রতি সেকেন্ডে যায়, তাহলে 10 সেকেন্ডে সে যাবে কত, 10 সেকেন্ডে দেখো 10 গুণ চলে যাবে। 1 সেকেন্ডে যদি 25 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কত যাবে, 250 মিটার। কিন্তু এখানে তো বলছে 100 মিটার সেতু লম্বা ছিল। কারণ আমরা জানি যে একটা সেতুকে অতিক্রম করার সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে যদি আমি 250 থেকে যদি আমি সেতুর দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমি ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব, যেটা আমি জানতে চাইছি বা যেটা এখানে চেয়েছে, যেটা হচ্ছে 150 মিটার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6 বছরের জন্য 5% সরল সুদের হারে 1600 টাকার প্রাপ্ত সুদ কত। এটা PTR/100 করে নেবে, সিম্পল। 1600 ইন্টু 6 গুণিত 5/100। আই সমান চেয়েছে আমাকে PTR/100। 1600 শূন্য দুটো কেটে দাও, 5 আর 30, 30 16 হচ্ছে 480। 480 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি মই 13 মিটার লম্বা একটি রাস্তার ধারের মাটি থেকে 12 মিটার দূরের একটি জানালার কাছে পৌঁছাতে পারে। একই জায়গায় পা রেখে মইটিকে রাস্তার অন্যদিকে নিয়ে গিয়ে 5 মিটার উচ্চতা একটি জানলায় পৌঁছালে রাস্তাটির প্রস্থ কত হবে। তাহলে এটা ছিল রাস্তাটা, ধরে নাও রাস্তাটা একটা টেরা হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে তুমি একটি মই খাড়া করেছো, যেটার হাইট হচ্ছে 13, নিয়ে সেইটা কি করছে, এখানে 12 মিটার উচ্চতায়, বা এখানে কি বলছে 12 মিটার দূরের একটি জানলার কাছে পৌঁছাতে পারছে, যেন 12 মিটার দূর জানলাটা এখান থেকে। আর এখানে অন্যদিকে নিয়ে গেলে সেটাই 5 মিটার উচ্চতায় জানালা একটা আছে, 5 মিটার, সেখানে যাচ্ছে এই 13 মিটার মইটাতেই, এই জায়গাতেই ফিক্স রেখে। তাহলে রাস্তাটি কতটা চওড়া, দেখো এখানে সংখ্যা দুটো তো পেয়ে যাচ্ছে না, 12, 13। এখানেও ভাষাতে একটু কনফিউশন আছে, বা ভাষাতে রেখে এইদিকে এখানে এই দেখো 12 মিটার দূর না, 12 মিটার উঁচুর একটি জানালা হবে। ঠিক, তাহলে এখানে কি আসছে দেখো 12, 13। আমরা জানি কি ট্রিপলেট যদি সম্পর্কে ধারণা থেকে থাকে, তাহলে 5, 12, 13 ট্রিপলেট হয়। আমরা জানি যে অতিভুজ যদি 13 হয়, তাহলে আর লম্ব যদি 12 হয়, তাহলে ভূমি হবে 5। তাহলে এখানে দেখো অতিভুজ হচ্ছে 13, লম্ব হচ্ছে 12, তাহলে ভূমি হচ্ছে 5। আর এখানে কি হচ্ছে, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে ভূমি হবে 12। তাহলে ভূমি যদি 12 হয়, তাহলে এখানে কত হবে, 5 আর 12
17 মিটার। তাহলে রাস্তাটা কতটা চওড়া হবে? 17 মিটার। নয়তো তোমাকে সেই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সেই ফর্মুলা ধরে করতে হবে। এখানে 12 জানো 13 জানো, তাহলে এখান থেকে আসবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার আন্ডার রুট সমান এটা আসবে। আর এখান থেকে আসবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার আন্ডার রুট দিয়ে এখানে আসবে 12, এখানে আসবে 5। সেই দুটোকে আমাকে যোগ করে নিতে হবে, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর 17 মিটার। এখন থেকে 3 বছর পর ধরিত্রীর বয়স ইউনিসের দ্বিগুণ বয়সের থেকে 8 বছর কম হবে। এদের বর্তমান বয়সের সমষ্টি 61 বছর। ধরিত্রীর বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়স বার করতে বলেছে, কিন্তু বর্তমান বয়স ধরলে আমার অন্যরকম চলে আসবে। তো আমি ধরবো কি 3 বছর পরের কথাটা, যেটা এখানে প্রথমে বলেছে। 3 বছর পরে ধরে নাও ধরিত্রী আর ইউনিস, 3 years later সরি ধরিত্রী। এখানে কি বলছে? ইউনিসের দ্বিগুণের থেকে 8 কম, তাহলে ইউনিস যদি x হয় ধরিত্রী হবে 2x - 8। বর্তমানে কত হবে? তাহলে 3 বছর আগেকার কথা এটা, সরি 3 বছর পরের কথা, তাহলে বর্তমানে গেলে আরো 3 মাইনাস যাবে, আর এরও আরো 3 মাইনাস যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি 2x - 11 আর এ পাচ্ছি x - 3। তাহলে এটা হচ্ছে বর্তমানের বয়স। বর্তমানের বয়স যদি হয়, বর্তমান বয়সের যোগফল দিয়ে দিয়েছে এখানে 61, তাহলে আমি বলতে পারি 2x - 11 প্লাস x - 3 সমান 61, যোগ করলে 3x - 14 সমান 61, 3x সমান হচ্ছে 75, x সমান 25। x সমান 25 হলে ধরিত্রীর বর্তমান বয়স চেয়েছে, ধরিত্রীর বর্তমান বয়স হচ্ছে 2x - 11 মানে 25 × 50 - 11 মানে হচ্ছে 39। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি মোড এবং মধ্যমার মধ্যে পার্থক্য হয় 2, তাহলে মধ্যমা এবং গড়ের পার্থক্য হবে কত? ওকে, স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্ক বা রাশি বিজ্ঞানের একটা অঙ্ক, যে মোড আমরা জানি মোড, মিডিয়ান আর মিন, মিন মিডিয়ান মোড যেটাকে আমরা বলি, সংখ্যাগুরু মান, মধ্যমা আর গড়। তো এখানে বলছে সংখ্যাগুরু মান আর মিডিয়ান বা মোড এবং মিডিয়ানের মধ্যে পার্থক্য যদি 2 হয়, তাহলে মিডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য কত হবে? এর একটা শর্ত আছে বা এর একটা রুলস আছে, যেটা হচ্ছে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার আমাকে এখানে কি চেয়েছে? মোড আর মধ্যমার পার্থক্য দিয়ে দিয়েছে, মানে মোড মাইনাস মিডিয়ান সমান 2, এটা দেওয়া আছে। সেই ফর্মটাকে আমাকে আনতে হবে। তাহলে এখান থেকে 3 মিডিয়ান আছে, এখান থেকে একটা মিডিয়ান আমি এদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমি লিখতে পারি এটা মোড মাইনাস মিডিয়ান সমান 2 মিডিয়ান, কারণ একটা ওইদিকে নিয়ে গেলাম, 2 মিন। এবার এই দুটো থেকে দেখো 2 কে কমন নিয়ে নিতে পারবো, তাহলে মিডিয়ান মাইনাস মিন হয়ে যাবে। এখানে এর জায়গাতে আমি ভ্যালু পুট করতে পারবো 2, তাহলে আমি বলতে পারছি 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন সমান 2। তাহলে 2 2 কেটে যাবে, পড়ে থাকবে 1। তাহলে মিডিয়ান আর মিন বা মধ্যমা ও গড়ের পার্থক্য হবে 1। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, আজ থেকে 7 বছর বাদে বিরাটের বয়স মহেন্দ্রের দ্বিগুণ হবে। 5 বছর আগে মহেন্দ্রের বয়স বিরাটের বয়সের 2/5 ভাগের থেকে 1 বছর কম ছিল। বিরাটের বর্তমান বয়স কত? দেখো এই অঙ্কটাকে করতেই হবে না যদি আমি একটু মাথা খাটাই। কি মাথা খাটাবো এখানে আমি? অঙ্কটা করতে গেলে আবার ধরো রে, একে ধরো তাকে ধরো সেই ধরো করতে হবে। তো এখানে আমি কি করব? এখানে কি বলেছে দেখো, বয়স তো কখনো এখানে ফ্র্যাকশনালি দেওয়া নেই না, ভগ্নাংশেও দেওয়া নেই, বছর মাসে দেওয়া নেই, একদম গোটাগুটি বছরে দেওয়া আছে। এখানে বলেছে 5 বছর আগে মহিন্দের বয়স বিরাটের বয়সের 5 ভাগের 2 ভাগ, 2 5 বলতে তো তাই, 5 ভাগের 2 ভাগের থেকে 1 বছর কম ছিল। তাই 5 ভাগের 2 ভাগ যদি হয়, সেটাও নিশ্চয়ই পূর্ণ সংখ্যাতেই ছিল। সেটা যদি পূর্ণ সংখ্যায় হয়, তাহলে নিশ্চয়ই সেটা 5 দিয়ে ভাগ যায়, তাই না? 2/5 আছে তো, তার মানে নিশ্চয়ই সেটা 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে যদি ভাগ যায়, তার দ্বিগুণ ছিল, তাহলে সেই 5 দিয়ে যদি ভাগ গিয়ে থাকে, এখানে দেখো কোন অপশনটা 5 দিয়ে ভাগ যায়? একমাত্র একটাই ভাগ যায় 5 দিয়ে, অপশন বি তে রয়েছে। আর এখানে দেখো 5 বছর আগের কথা বলে যায়, তো তুমি 5 বাদ দিলেও যেটাতে 5 দিয়ে ভাগ যাবে সেটা আনসার হবে। এখানে যদি 2 থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে দেখো আনসার 57 বছর হয়ে যেত 2 বছর আগে। তাহলে দেখো 57 থেকে 2 বাদ দিতে
তাহলে দেখো 55 পেতে, এখন 55 থেকে 2 বাদ দিলে তো 53, সেটা তো 5 দিয়ে ভাগ যায় না, তাই না? তাই এখানে দেখবে লক্ষ্য করে 5 বছর আছে, 5 বছর আছে, 5 বিয়োগ করে নেবে সবগুলো থেকে। এখানে 5 বছর আছে, 5-এর এখানে নিচে তো 5 হচ্ছে, তা আমার করার প্রয়োজন নেই, কারণ এখানে যেটা 5 বছর আগে 5 দিয়ে ভাগ যাবে, আজকেও সেটা যাবে 5 দিয়ে ভাগ। তাই এখানে দেখবো কি, যে এখানে 5 রয়েছে তলায় না সংখ্যাটা, তাহলে বছরটা বা বয়সটা 5 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। তাহলে যেটা রয়েছে একমাত্র অপশন বি, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বিরাটের বর্তমান বয়স 55 বছর। নেক্সট, একটি ব্যাগের মধ্যে লাল বলের সঙ্গে নীল বলের সংখ্যার অনুপাত ধ্রুবক। যখন 44টি লাল বল ছিল তখন নীল বলের সংখ্যা ছিল 36। নীল বলের সংখ্যা 54 হলে কতগুলি লাল বল ব্যাগে থাকবে? তাহলে রেড আর ব্লু, যখন কি বলছে লাল বল ছিল 44টি, তখন নীল বল ছিল 36টি। তাহলে এখান থেকে আমি কি করব, রেশিওটা বার করে নেব। দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 11 44, 4 9 36, তাহলে 11:9। এবার বলছে যে যদি নীল বলের সংখ্যা 54 হয়, নীল বলের সংখ্যা যদি 54 হয়, তাহলে কত গুণ হলো? 9 থেকে 6 গুণ হলো। তাহলে একেও তুমি 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 11 66। তাহলে লাল বল তখন কয়টি থাকবে? 66টি থাকবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি ত্রিকোণ সংখ্যা নয়, যেটাকে আমরা ইংরেজিতে ট্রায়াঙ্গুলার নাম্বার বলি? ট্রায়াঙ্গুলার নাম্বার সেটা কি, সেটা আবার কি? ট্রায়াঙ্গুলার নাম্বার আবার কি জিনিস? তো যারা যারা জানো না কমেন্ট করো, আগে দেখি কারা কারা জানো না। আর যারা যারা জানো তারাও বলো যে জানি, তারপর বলছি আমি। একটু নকশা করে নিই, দেখো। তো এখানে কি হচ্ছে যে ট্রায়াঙ্গুলার নাম্বার, ট্রায়াঙ্গুলার নাম্বারটা কি অ্যাকচুয়ালি? আমরা দেখবে অনেক সময় জায়গাতে, বিভিন্ন জায়গাতে কাপ সাজায় না, এই একটা সাজালাম কাপ, তারপর আবার এখানে একটা কাপ সাজালাম, তারপর এখানে একটা কাপ সাজালাম, এরকম ভাবে। তো এইভাবে যখন তিন কোণা একটা শেপ আমরা পাই দেখবে, তখন যেটাতে তার ভিতরে যতগুলো কাপ থাকছে সেই নাম্বারটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। যেমন দেখো, প্রথমে যদি এখানে দুটো দিই, তারপরে একটাই বসাতে পারবো, তাহলে এখানে 3টে পেলাম, তাহলে 3 হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপর যদি আমি 1 2 3টে দিই নিচে, তারপর আমি দুটো দেবো, তারপরে একটা দেবো, তাহলে এখানে টোটাল কত? 3 আর 3 6টা, তাহলে 6টা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপর যদি আমি 4টে দিই, 2 3 4, তার উপর আমি 3টে দিতে পারবো, তারপর আমি দুটো দিতে পারবো, তারপর আমি একটা দিতে পারবো, তাহলে টোটাল কটা পাচ্ছি? এখানে 4 4 আর 6 10, তাহলে 10 হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। তাহলে দেখো 3 পেলাম, 10 পেয়ে গেলাম ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপর যদি 5টা দিই, তাহলে এর নিচে দেখো কটা বসবে? আবার 5টা বসবে, তাহলে টোটাল কটা হবে? 15টা। তাহলে 15 হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। তাহলে 3 6 10 15, সবগুলো 3 10 15 হয়ে গেল। তাহলে এখানে 5 রয়েছে, 5টা দেখো হবে না। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে নিম্নলিখিত সংখ্যার মধ্যে ত্রিকোণ সংখ্যা নয় 5। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। দেখো অফিসিয়াল আনসার ক্ষেত্রে ভুল ছিল, 15কে দিয়েছিল, অ্যাকচুয়াল আনসার হবে 5। তো এই ছিল তোমাদের সেট 1 এর ম্যাথ, যেটা তোমাদের 9 আগস্ট 2018 ফার্স্ট শিফটে ছিল, এলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018। তো আশা করছি তোমরা প্রত্যেকে 20টি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটাও জানাও অবশ্যই যে তোমরা রিজনিং ক্লাস কিভাবে চাও, যে একটা ম্যাথ একটা রিজনিং, নাকি সব ম্যাথ হয়ে যাওয়ার পর রিজনিং, যেভাবে বলবে সেরকম চলবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।